আজকে আমরা চৌম্বক ক্ষেত্রে যখন একটা আহিত কণা গতিশীল হয় বা গতিশীল অবস্থায় ঢোকে তখন তার কি অবস্থা হয়, কি বল কাজ করে সেটা একটু দেখব। এখন গতিশীল কোনো আহিত কণা সেটা যখন গতিশীল থাকে, গতিশীল অবস্থায় থাকে, তখন আমরা আগে দেখেছি যে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই রকম অবস্থাতে অর্থাৎ গতিশীল আহিত কণা সে তার চারপাশের একটা চৌম্বক ক্ষেত্র আছে। এই অবস্থায় যখন সে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তখন অবশ্যই দুটো ক্ষেত্রের মধ্যে একটা ইন্টারাকশন হবে। সেটার এফেক্টে এই চৌম্বক ক্ষেত্রের ওপরে, এই আহিত কণার ওপরে চৌম্বক ক্ষেত্রটার যে বলটা প্রয়োগ করে সেটা আমরা লোরেন্স ফোর্স দিয়ে বলে থাকি। এবং এই ফোর্সের মান যদি এফ হয়, আমরা যদি এফ এম এরকম বলি, এফ ম্যাগনেটিক, যদি কিউ আধান হয়, যদি ভি তার গতিবেগ হয় এবং বি যদি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হয়, তাহলে সেই ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এটাকেই বলা হয় লোরেন্স ফোর্স। আচ্ছা, এখন এই লোরেন্স ফোর্স, তাহলে যদি এটার আমরা মানটা লিখি তাহলে কি পাবো? এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ ভি এবং বি যে তলে কাজ করে সেই তলের সাথে লম্বভাবে এই এফ এমটা কাজ করে। এটা ক্রস গুণফলের ধর্ম, এটা আমরা জানি। এখান থেকে আমরা বি এর একটা মাত্রা বার করা যায় কিনা দেখি। আমরা জানি যে এই যে ইকুয়েশনটার মধ্যে মাত্রাহীন রাশি হচ্ছে সাইন থিটা, তাহলে মাত্রার রেসপেক্টে যদি আমরা সাইন থিটাটাকে অফ করে দিই তাহলে এটা হলো নিউটন। তাহলে এটা হবে কুলম্ব ইন্টু মিটার পার সেকেন্ড। বিটা আমরা জানি যে এসআই পদ্ধতিতে যদি আমরা এটাকে নিই তাহলে বি এর একক হচ্ছে টেসলা। তো এখান থেকে আমরা যদি একটা ডাইমেনশন বার করার চেষ্টা করি, এখানে টি বসাবো। যদি আমরা এখানে বি এর মাত্রা হিসেবে টি কে বসাই তাহলে টি ইজ ইকুয়াল টু হলো এন ডিভাইডেড বাই সি ইন্টু মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -1। এবার এখানে কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে এন এ ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এ ইন্টু মিটার। এবার এখান থেকে যদি আমরা এনটাকে ব্রেক করি তাহলে এম এল টি টু দ্য পাওয়ার -2, এম এম তারপরে ক্যান্সেল হয়ে যাবে, এ থাকবে, তাহলে এ টু দ্য পাওয়ার -1 এল টি টু দ্য পাওয়ার -2 এরকম একটা ডাইমেনশন বেরিয়ে আসে। এখানে কিন্তু এটা টেসলা, দুটো টিতে তোমাদের গুলিয়ে যাবে।
এখানে অবশ্যই এটা টেসলা। আচ্ছা, এটা তো গেল ডাইমেনশনের দিকে। এবার আমরা একটু এটা নিয়ে এই যে F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি এর ডিফারেন্ট কেস নিয়ে একটুখানি আলোচনা করি। আমরা এবার ডিফারেন্ট কেসগুলো নিয়ে একটু আলোচনা করি। কেসগুলো কি? একটা হতে পারে কেস নাম্বার 1 হতে পারে যে যেভাবে বি এর ফিল্ড লাইনগুলো রয়েছে ঠিক সেরকমভাবেই চার্জটা তার সাথে প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল এরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে বি এবং ভি এর মধ্যেকার কোণ হবে 0 অথবা 180 ডিগ্রি। সেক্ষেত্রে এফ এর মান অবশ্যই 0 হবে, কারণ সাইন পাইও 0 আর সাইন 0 0। তাহলে কেস 1-এ আমরা পাচ্ছি, আমি এটা একটু মুছে দিই, কেস 1-এ আমরা পাচ্ছি যে চার্জ কিউ সেটা হচ্ছে বি এর সাথে এই ফিল্ড লাইনগুলোর সাথে প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল। সমান্তরাল অথবা পরাসমান্তরাল। পরাসমান্তরাল কথাটা হয়তো খুব একটা চেনা নয় তোমাদের। প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল, অর্থাৎ আইদার এটা এরকমভাবে রয়েছে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0, অথবা জাস্ট এভাবে রয়েছে থিটা ইজ ইকুয়াল টু 180। এই দুটো ক্ষেত্রেই এফ তোমরা জানো, যেহেতু ওটার মানটা হবে কিউ ভি বি সাইন 0 অথবা 180 ডিগ্রি, তাহলে সেটা এফ ইজ ইকুয়াল টু 0ই হবে। অর্থাৎ কেস 1-এ আমরা চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব ওই চার্জটার উপরে পাচ্ছি না। এইবার পরের কেসটা যখন তাকাবো, যদি এরকম হয় যে এবার ভি আর বি পরস্পর 90 ডিগ্রিতে রয়েছে বা সমকোণে রয়েছে, তাহলে কি হবে? সেটা হলো কেস 2। আমরা এবার এটাকে কেস 2 করে দিচ্ছি। আর কিউ হলো, কিউ যে চার্জটা মুভ করছে সেটা এবার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিতে আছে বি এর সাথে, অর্থাৎ ভি এবং বি লম্ব। তাহলেই এফ এর ম্যাক্সিমাম ভ্যালু তৈরি হবে কিউ ভি বি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করার আছে, যেহেতু ভি এবং বি লম্ব, অর্থাৎ ভি যে তলে আছে তার সঙ্গে লম্ব তলে আছে বি, এবং এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি তৈরি হচ্ছে, যেহেতু বিটা ওই চার্জটার উপরে লম্ব, সুতরাং চার্জের পক্ষে সম্ভব নয় যে অঞ্চলটাতে বি এর এই প্রভাবটা রয়েছে লম্ব দিক থেকে, সেই অঞ্চলটাকে ছেড়ে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। ও ওই জায়গার মধ্যেই থাকবে। এবার ওই জায়গার মধ্যে যদি তাকে সমগতিতে থাকতে হয়, অর্থাৎ তার মানটাকেও একই রাখতে হয়, তাহলে অবশ্যই তাকে একটা বৃত্তাকার পথ কভার করতে হবে। এবং সত্যি সত্যি আমাদের এক্সপেরিমেন্টালি আমরা দেখা গেছে যে যখনই বি লম্ব হয় একটা আহিত গতিশীল কণার ওপরে, তখন যে বলটা কাজ করে তখন সেই বলটা কিন্তু ওই চার্জটাকে একটা বৃত্তাকার পথে ঘোরায়। এই রকম অবস্থাতে সেই বৃত্তাকার পথে যদি ঘোরায়, তার যদি মনে করো তার রেডিয়াসটা যদি আর হয়, তাহলে অবশ্যই mv² বাই আর হবে কিউ ভি বি।
অর্থাৎ এখান থেকে আমরা ভি এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, যাতে এই বৃত্তাকার পথের একটা রাশি সেটাও ইনভলভ রয়েছে এখানে। এখান থেকে আমরা পাবো যে এই বি এর প্রভাবে যখন একটা বৃত্তাকার পথে আহিত কণাটা ঘুরতে থাকছে, তখন তার মোট বৃত্তাকার পথটা ঘুরে আসতে কত সময় লাগছে, অর্থাৎ টাইম পিরিয়ড। তারপরে তার থেকে আমরা তার ফ্রিকোয়েন্সি বার করতে পারি, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বার করতে পারি, 2π নিউ। এইগুলো আমরা এখন করব। আচ্ছা, এখান থেকে তাহলে ভিটা কি বেরিয়ে এলো? ভি হলো, একটা ভি ক্যান্সেল হয়ে গেল, কিউ আর বি বাই এম, কিউ আর বি বাই এম। এবার ওটা তো পুরো বৃত্তাকার পথ ঘুরছে, যদি সেই বৃত্তাকার পথটা ঘুরতে তার তো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরতে তার মোট কত পথ যেতে হবে? 2πr পথ যেতে হবে। এবার 2πr পথ যেতে তার ক্যাপিটাল টি যদি সময় লাগে, তার পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয়, তাহলে কি হবে? পর্যায়কাল হলো ক্যাপিটাল টি। তখন এই ভিটাকে আমি লিখতেই পারি যে সেটা হলো 2πr বাই টি ইজ ইকুয়াল টু কিউ আর বি বাই এম। ডান দিকটা একই ছিল, একই থাকবে, আর ক্যান্সেল হয়ে গেল। আমার দরকার হচ্ছে টি। টিটা তাহলে কি হবে? আমি এখানে টিটা লিখছি না, এখানে আরেকটা কাজ করব, সেই জন্য এটাকে এভাবে রাখছি। টিটা হয়ে যাবে তাহলে আর ক্যান্সেল হয়ে গেল, 2πm বাই কিউ বি। এই হলো তার পর্যায়কালের এক্সপ্রেশন। এবার যদি এই টিটাকেই, এবার ধরো যদি আমি 1/t করে এই আরটা তাহলে কেটে যাবে, তাহলে 2πটা চলে যাবে নিচে, জাস্ট এটার উল্টো। আমরা জানি ফ্রিকোয়েন্সি জাস্ট 1/t, তাহলে এখান থেকে নিউটা বেরিয়ে আসে, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার রেভলিউশন হচ্ছে চার্জ পার্টিকেলটার, সেইটা। এই হলো কিউ বি বাই 2πm। এবার তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2π নিউ, সেটা কত হবে? হবে জাস্ট 2π দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 2π ইন্টু নিউ, 2π কেটে যাবে, কিউ বি বাই এম। তাহলে এভাবে আমরা এই বৃত্ত এবং চৌম্বক ক্ষেত্র এবং চার্জ পার্টিকেল তাদের একসঙ্গে সংযুক্ত করে বিভিন্ন তার রাশিগুলো বার করতে পারি। আর একটা কেস হতে পারে, কেস 3। সেটা কি? যে আমরা তো দুটো স্পেশাল কেস বললাম। একটা হচ্ছে, প্রথম কেসটা হচ্ছে ভি এর সাথে বি এর ফিল্ড লাইনগুলো প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল। সেকেন্ড কেসটা হচ্ছে যে ভি আর বি পরস্পর লম্ব, এর মাঝখানেও তো অন্য রকম অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, ওরিয়েন্টেশন থাকতে পারে, অর্থাৎ ভি আর বি একটা কোণে রয়েছে। সেক্ষেত্রে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমরা তো যে কোনো, আমরা ভেক্টর করার সময় দেখেছি যে যে কোনো ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। সেই অনুভূমিকা এবং উল্লম্ব উপাংশতে এক্ষেত্রে ভিটাকে যখন আমি অনুভূমিক উপাংশে ভাঙব, তার মানে কি, যেখানে যেভাবে বিটা রয়েছে ঠিক সেদিকেই অথবা তার উল্টো দিকে ওই প্রথম কেস, যেটা কেস নাম্বার 1 ছিল, অর্থাৎ প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল, তাহলে অনুভূমিক উপাংশটা কিন্তু প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল হওয়ার জন্য তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটার কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ তার উপরে কোনো ফোর্স, ওই দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। কোথায় হবে? আমরা যে উল্লম্ব উপাংশটা করলাম, অর্থাৎ বি এর সাথে ভিটা যখন পারপেন্ডিকুলার হলো, অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি কেস 3টা এভাবে দেখি, যে কেস 3তে ভি এবং বি পরস্পর ওইভাবে রয়েছে, একটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে। ভি এবং বি
পরস্পর থিটা কোণে কাজ করে, তাহলে ভি প্যারালালের জন্য বি এর কোনো প্রভাব থাকে না। ভি প্যারালালের জন্য বি এর কোনো প্রভাব থাকে না, এটা আমরা কেস 1-এই দেখেছি। কার জন্য থাকবে? অবশ্যই ভি পারপেন্ডিকুলারটার জন্য থাকবে, যেটা আমরা অলরেডি কেস 2-তে স্টাডি করলাম। তাহলে তখন আমাদের ফোর্সটাকে লিখতে হবে, তখন আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্সটাকে লিখব নিশ্চয়ই কিউ ভি পারপেন্ডিকুলার ক্রস বি, ভি পারপেন্ডিকুলার ক্রস বি, এইভাবে লিখব। এটা হলো কেস 3। এতক্ষণ আমরা গতিশীল আহিত কণাটাকে দেখছিলাম চৌম্বক ক্ষেত্রের ভেতরে। এবার চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুটোর মধ্যেই একটা গতিশীল আহিত কণার উপরে কী বল কাজ করে সেটা দেখব। আচ্ছা, এখানেও কিন্তু আমরা যদি ধরো লোরেন্জের টোটাল ফোর্সটা লিখি, স্বাভাবিকভাবেই একটা গতিশীল কণা, সে গতিশীল হোক বা না হোক, সে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢোকে তখন কিন্তু তার উপরে যে বলটা কাজ করে সেটা হলো, ইলেকট্রিক ফিল্ডের জন্য যে বলটা কাজ করে সেটা হচ্ছে কিউ ইন্টু ই। আর চৌম্বক ক্ষেত্রের জন্য যেটা, সেটা আমরা দেখেছি অলরেডি, কিউ ইন্টু ভি ক্রস বি। এই দুটো যোগ করলে, দুটোর অবশ্যই ভেক্টর সাম নিলে যা হয় সেটা হচ্ছে টোটাল লোরেন্জ ফোর্স, সেটা হলো কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। এই হলো টোটাল লোরেন্জ ফোর্স। এবার এখানে যদি এরকম হতো যে এখানেও বিভিন্ন অবস্থা হতে পারে, আবার সেই কেস 1 যদি আমরা দেখি, যে যদি ভি, বি এবং ই তিনটেই যদি কোলিনিয়ার হয়, সমরেখ হয়, ভি অর্থাৎ পার্টিকেলটা, ই এবং বি যদি একরেখীয় হয়, অর্থাৎ কোলিনিয়ার, তাহলে কিন্তু আমরা এতক্ষণ যা যা কেস স্টাডি করলাম সেগুলোই হবে। অর্থাৎ যা ফোর্স থাকবে সেটা হচ্ছে কিউ ইন্টু ই। ভি এবং বি যদি কোলিনিয়ার হয় তাহলে বি এর জন্য চার্জ পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ করবে না। তাহলে এখানে টোটাল ফোর্স যা হবে সেটা হচ্ছে এটা। এটা আমাদের এখন আলোচনার বিষয়বস্তু নয়। এর পরেরটা কেস 2। এখানে আমরা যেটা একদম ধরেই নিচ্ছি যে ভি এবং বি পারপেন্ডিকুলার, লম্ব। আমরা এখানে আরও একটা জিনিস ধরলাম যে ই যেটা, সেটাও কিন্তু ওই পার্টিকেলটার সঙ্গে লম্ব। অর্থাৎ এখানে পাওয়া গেল যে ই, ভি এবং বি তিনটেই পরস্পর লম্ব। অর্থাৎ একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে যদি আমরা তাকে রাখি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। কীরকম সেটা? মনে করা যাক যে ভি এর গতি এদিকে, এইটা এক্স অক্ষ বলে আমি এখানে ইউনিট ভেক্টরটাকে আই ধরলাম। তাহলে ভি দাঁড়াচ্ছে ভি ইন্টু আই। আমরা ধরলাম এদিকে কাজ করছে ই, ওয়াই অ্যাক্সিস, তার ইউনিট ভেক্টর ধরলাম জে। তাহলে ই দাঁড়ালো ই ইন্টু জে, এবং বি কাজ করছে জেড অ্যাক্সিস বরাবর, সেই জন্য এটা কে ইউনিট ভেক্টর
তাহলে বি দাঁড়াচ্ছে বি ইন্টু কে। এবার যখন আমরা কমপ্লিট লোরেন্স ফোর্সটা লিখব তখন কিভাবে লিখব? আমি যদি এখানেই লিখি, কমপ্লিট লোরেন্স ফোর্সটা হচ্ছে ই, এটা তো ও যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাহলে এটা হবে ই ইন্টু জে। বেশ, এবার ভি ক্রস বি, আমরা ভি ক্রস বিটাকে এভাবে যদি লিখি, ভি ইন্টু আই ক্রস বি ইন্টু কে, তাহলে আই ক্রস কে এটা হচ্ছে আবার মাইনাস জে। আমরা সেটা ভেক্টর অ্যালজেব্রাতে অলরেডি পড়ে ফেলেছি। তাহলে এটা হলো ভি বি, ভি বি একই ব্যাপার, এখানে লেখাটা এরকম। আচ্ছা, তাহলে এটা মুছে দিই, কেস 2 এটা। এখানে দেখো এই যে কিউ ইন্টু ই জে মাইনাস ভিবি জে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স ঠিক তার অপোজিটে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স। এইটাও কিন্তু একটা খুব, এটাকে বলা হয় ক্রস ফিল্ড। এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় পরে এই বিজ্ঞানের এই ডেভেলপমেন্টটাকে নিয়ে গেছে। এই ই এবং বি এর ভ্যালু সিলেক্ট করে, ম্যাগনিটিউড সিলেক্ট করে ভেলোসিটিটাকে কন্ট্রোল করা যায়, এবং এটাকে, যার জন্য ভেলোসিটি সিলেক্টর, এই পার্টটাকে ভেলোসিটি সিলেক্টর বলা হয়। দেখো যদি এরকম হয় যে এফ ইজ ইকুয়াল টু, আমরা তো দেখেছি এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই জে মাইনাস ভি বি ইন্টু জে। যদি আমরা এরকমভাবে ই এবং বি এর ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে পারি যাতে এফ এর ভ্যালু 0 হয়, তাহলে কি পাবো আমরা? যে ভেলোসিটিটা নিয়ে ওই ফিল্ডটার মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে যেখানে নাকি ই এবং বিকে একটা ক্রস ফিল্ড হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে, সেইখান থেকে কিন্তু ভি তার অরিজিনাল ভেলোসিটিটা নিয়ে সে বেরোবে। সেই জন্য ই এবং বির এই সিলেকশনটাকে, এটাকে অনেক সময় বলা হয় ভেলোসিটি সিলেক্টর। তাহলে এফ যদি 0 হয় এরকমভাবে অ্যাডজাস্ট করার পর, তাহলে কি বেরিয়ে আসছে? ই ইন্টু কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু বি। অবশ্যই এখানে একটা কিউ। দেখো এখানে কিন্তু কিউটা ইমমেটেরিয়াল হয়ে যাচ্ছে, কিউর চার্জটা তখন এই এক্সপ্রেশনের মধ্যে আর থাকছে না। তখন ভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, ভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই বাই বি। এই বিষয়টাকে আমরা পরবর্তী ক্ষেত্রে পার্টিকেল অ্যাক্সিলারেটর, যখন আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে ইউজ করব, তখন এই পার্টিকেল অ্যাক্সিলারেটরে ঠিক এই ধরনের একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, যেরকম পরেই আমরা দেখব সাইক্লোট্রন। ঠিক এভাবেই একটা পার্টিকুলার ভেলোসিটিতে যে অ্যাক্সিলারেটেড পার্টিকেলটা, ত্বরান্বিত আহিত কণাটা বেরিয়ে আসছে। সেটা আমরা একটু দেখি এবার।